নমস্কার বন্ধুরা। আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব ফিস্টুলা নিয়ে। তো প্রথমে বলবো যে এই ফিস্টুলার কারণ, লক্ষণ, রোগ নির্ণয় এবং কী কী ট্রিটমেন্ট আছে এর। তো আজকে আলোচনা করব অ্যানাল ফিস্টুলা। ফিস্টুলা ইন অ্যানো কি? একটি অ্যানোরেক্টাল ফিস্টুলা হলো মলদ্বার এবং তার চারপাশের ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ। মলদ্বার হল পরিপাকতন্ত্রের বহিঃপ্রকাশ, যার মাধ্যমে খাদ্যের বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া হয়। সাধারণত একটি মলদ্বার ফিস্টুলা একটি মলদ্বার ফোড়া থেকে উদ্ভূত হয়, পুঁজে ভরা সংক্রামিত গহ্বর। একটি ফিস্টুলা ফোড়া সহ বা ছাড়াও থাকতে পারে। যদিও ফিস্টুলাগুলি বিপজ্জনক নাও হতে পারে, তারা নিঃসরণ চালিয়ে যায় এবং আরও বেদনাদায়ক ফোড়ার সৃষ্টি করে। এবারে বলবো অ্যানাল ফিস্টুলার কি প্রকারভেদ আছে, কি কি আছে। তো ফিস্টারের চারপাশে তাদের অবস্থানের উপর ভিত্তি করে মলদ্বার ফিস্টুলাকে শ্রেণীবদ্ধ করা হয়। প্রথমে হলো সুপারফিশিয়াল ফিস্টুলা, তারপরে হলো আন্তঃসংশ্লিষ্ট ফিস্টুলা, তারপরে হলো ফিন্ট্রোরিক ফিস্টুলা, তারপরে সুপারস্টেরিক ফিস্টুলা, আর লাস্টে হলো এক্সট্রা ফিরেন্টিক ফিস্টুলা। তো মলদ্বারের ফিস্টুলার কারণ কি? প্রায় 50% মলদ্বার ফিস্টুলার একটি মলদ্বার ফোড়া থেকে উদ্ভূত হয়। মলদ্বার ফিস্টুলার অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে ফোড়া। একটি ফোড়া ক্রমাগত শরীরের তরল যেমন মল, প্রস্রাব দ্বারা পূর্ণ হয়ে যায়, যা একটি প্রজনন স্থান হিসাবে কাজ করে এবং সংক্রামক ব্যাকটেরিয়া বিকাশ অব্যাহত রাখে। অবশেষে ফোড়া, ত্বক এবং অঙ্গবেদে একটি ফিস্টুলা তৈরি হয়। ক্রোহেন রোগ, মধ্যে মধ্যে প্রদাহজনক অন্ত্রের রোগ যেমন আইবিডি, সেটি হলো আলসারেটিভ কোলাইটিসের তুলনায় ক্রোনের রোগে ফিস্টুলা বেশি দেখা যায়। যেমন যৌন রোগে, মানসিক আঘাত, যক্ষা, কর্কট রাশি এবং উপস্থলী প্রদাহ। মলদ্বার ফিস্টুলার লক্ষণ এবং উপসর্গগুলি কি কি আসুন জেনে নিই। অ্যানোরেক্টাল ব্যথা, ফোলাভাব, লাল ভাব এবং কোমলতা, জ্বর, মলত্যাগ, কাশি এবং বসা অবস্থায় চাপ, কোষ্ঠকাঠিন্য বা ব্যথা মলত্যাগের সাথে যুক্ত, বেদনাদায়ক প্রস্রাব, পেরিয়ানাল ত্বক থেকে দুর্গন্ধযুক্ত স্রাব, কখনো কখনো মলদ্বারের রক্তপাত। ফিস্টুলার জটিলতা কি কি আসুন আলোচনা করছি। একটি ভগ্নদর ড্রেনেজ বা সেপসিস, ছিদ্র এবং পেরিটোনাইটিসের মতো জটিলতা সৃষ্টি হতে পারে। ফিস্টুলা নিষ্কাশন এবং ফোড়া, ফিস্টুলাগুলি দুর্গন্ধযুক্ত তরল নির্গত করে এবং আরও বেদনাদায়ক ফোড়াতে সৃষ্টি করে। সেপসিস, পচন, এটি একটি জীবন হুমকির স্বরূপ অসুস্থতা, যা সারা শরীরে ছড়িয়ে পড়া অনিয়ন্ত্রিত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটে। সেপসিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ফুসকুড়ি, ঠান্ডা লাগা, বিভ্রান্তি এবং দ্রুত শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন। এবারে বলবো ছিদ্র, যেটি একটু আগে বললাম যে পেরিটোনাইটিস অন্ত্রের ফিস্টুলার কারণে পেরিটোনাইনিয়ামের প্রদাহ এবং সংক্রমণ থেকে হতে পারে। সাধারণত ফিস্টুলাসে দেখা যায়। এবারে বলবো কিভাবে বায়ু ফিস্টুলা নিয়ন্ত্রণ বা নির্ণয় করা হয়। চিকিৎসকগণ সাবধানতার সাথে চিকিৎসার ইতিহাস এবং অ্যানোরেক্টাল লক্ষণগুলি মূল্যায়ন করেন এবং অ্যানাস্থেসিয়ার অধীনে একটি মলদ্বার পরীক্ষা করেন। বাইরের খোলা অংশে যে কোনো নিষ্কাশনকারী পুঁজ অথবা রক্ত বা মল
এবং জমাটবদ্ধ টিস্যু দেখা গেলে তা মলদ্বারের ফিটসুলার সাথে সম্পর্কিত। যখন ত্বকের পৃষ্ঠে ফিটসুলা দৃশ্যমান না হয় তখন আপনার ডাক্তারবাবু বা চিকিৎসক ফিটসুলা ট্র্যাক্ট নির্ধারণের জন্য একটি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড বা এমআরআই করতে বলেন এবং বেরিয়াম কন্ট্রাক্ট এক্স রে, এমআরআই বা সিটি স্ক্যান। যদি ক্রোনস ডিজিজের মতো হজমজনিত রোগের কারণে অ্যানাল ফিটসুলা হয়েছে বলে সন্দেহ হয় তাহলে রোগীর কিছু রক্ত পরীক্ষা, এক্স রে এবং কোলোনোস্কোপিক পরীক্ষা করাতে হয়। কিভাবে পায়ু ফিটসুলা চিকিৎসা করা হয়? মলদ্বারের ফিটসুলার চিকিৎসা করা খুব জটিল হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের ব্যথার জন্যে ওষুধ ব্যবহার করে চিকিৎসা করা হয়, তবে শেষ পর্যন্ত রোগীদের প্রায় সব সময় একটি পায়ু ফিটসুলা নিরাময়ের জন্য একটি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ফিটসুলা সার্জারি একটি বহিরাগত রোগের পদ্ধতি হিসাবে করা হয়। যাই হোক, খুব বড় এবং গভীর ফিটসুলা টানেলের জন্য একটি হাসপাতালে থাকার প্রয়োজন হতে পারে। ক্রোনের রোগে আক্রান্ত রোগীদের ফিটসুলা চিকিৎসা করা হয়। এই রোগীদের মল অসংযম হওয়ার ঝুঁকি বেশি। এইভাবে প্রাথমিক চিকিৎসায় ওষুধ অন্তর্ভুক্ত থাকে এবং অস্ত্রোপচার শুধুমাত্র সংক্রমণের চিকিৎসার জন্য এবং ওষুধের পরিপূরক হিসাবে সংরক্ষিত। মলদ্বারের ফিটসুলার জন্য উপলব্ধ কিছু অস্ত্রোপচারের কিছু বিকল্প হচ্ছে, এটি ডাক্তারবাবুরাই সঠিক বলবেন, কিন্তু যেহেতু আমি ফেস করেছি তাই আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি আমারও হয়েছিল এক সময়, কিন্তু এখন আমি ভালো আছি। তো ফিস্টুলোমি অথবা ফিস্টুলোটমি কি? ন্যূনতম ফিক্সটার পেশি জড়িত অ্যানাল ফিস্টুলোটমি দ্বারা নিরাময় করা হয়। এটির সাফল্যের হার 92 থেকে 97% এবং সার্জেন সুড়ঙ্গের উপরে ত্বক এবং পেশি কেটে একটি খাঁজ তৈরি করে যা ভেতরের বাইরে নিরাময় করা হয়। সেটান বসানো বা সার্জারি, জটিল ফিটসুলার একটি বিশেষ ড্রেন দিয়ে চিকিৎসা করা হয় এবং সেটান কমপক্ষে 6 সপ্তাহের জন্য একটি নির্দিষ্ট অস্ত্রোপচারের মেরামত করা হয়। সেটান ফিটসুলা নিষ্কাশন করতে এবং ন্যূনতম ব্যথা এবং স্বাভাবিক অন্ত্রের কার্যকারিতা সহ নিয়ন্ত্রিত পদ্ধতিতে প্রদাহ সমাধান করতে সহায়তা করে। ফিস্টুলার জন্য লেজার সার্জারি, রেডিয়াল ফাইবার ব্যবহার করে লেজার শক্তি সঞ্চারিত হয় এবং ফিস্টুলা এপিথেলিয়াম ধ্বংস করা হয়। পদ্ধতিটি শুধুমাত্র বিশেষজ্ঞ সার্জেনের মাধ্যমে আধ ঘন্টা বা তার উপর ডাক্তারবাবু নির্ভর করে সঞ্চালিত হতে পারে। একজন বিশেষজ্ঞ সার্জেন সমস্যাটি নির্ণয় করতে সক্ষম হন এবং অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসাটা করা হয়। তাহলে মলদ্বারের ফিটসুলার জন্য অস্ত্রোপচার থেকে কিভাবে পুনরুদ্ধার কেমন করবেন? অস্ত্রোপচার পরবর্তী যত্ন পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচারের পরে এলাকার কিছু ব্যথা এবং অস্বস্তি সাধারণ। বেশিরভাগ ফিস্টুলা অস্ত্রোপচারে ভালো সাড়া দেয় এবং সহজে পুনরুদ্ধারের জন্য ডাক্তারবাবু সুপারিশ করতে পারেন। একটি উষ্ণ স্নানের মধ্যে প্রভাবিত এলাকা ভিজিয়ে রাখা, ব্যথার ওষুধ খাওয়া, 1 সপ্তাহের জন্য জোলাপ বা মল সফটনারের মতো জিনিস খাওয়া, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া। মলদ্বারের ফিটসুলার জন্য অস্ত্রোপচারের খরচকে কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে? তাই অস্ত্রোপচারের বিভিন্ন খরচ কারণ এটি দ্বারা নিয়ন্ত্রিত হয় দক্ষ এবং বিশেষজ্ঞ সার্জেন। তার জন্যে রোগীর চিকিৎসার শর্ত কী আছে, সময় থেকে পুনরুদ্ধার, ওষুধের ব্যবহার এবং অতিরিক্ত তদন্ত। তাই আজকে আপনাদের সঙ্গে যেটি আমি ফেস করেছি জীবনে, সেই ফিটসুলা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই বিষয়ে
ডাক্তারবাবুরাই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। এবং আমার একটি অনুরোধ, শরীরে যদি কোনো সময় মলের সঙ্গে রক্ত আসে বা আপনার কনস্টিপেশন থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা কোষ্ঠকাঠিন্য থাকলে আর যদি ব্লাড বেরোয় স্টুলের সঙ্গে, অ্যাজ এ পেশেন্ট হিসাবে আমি বলছি, আপনারা অতি অবশ্যই রোগটাকে চেপে না রেখে, যে কোনো রোগী চেপে রাখা ঠিক নয়, উচিত নয়। সেটি পরবর্তীকালে একটি বড় আকার ধারণ করতে পারে এবং অন্যরকম দিকে চলে যেতে পারে। তাই সবসময় ফিটসুলা যদি বোঝেন, তাহলে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। কারণ ডাক্তারবাবুর সিদ্ধান্তই হলো সঠিক সিদ্ধান্ত। আর কারো সিদ্ধান্ত নেওয়ার আপনাদের প্রয়োজন নেই, একমাত্র ডাক্তারবাবুর কথা মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, যাতে আমি আরও ভালো ভিডিও